শুধুই দর্শক মণ্ডলী, আমি ডাক্তার জালাল মহসিন উদ্দিন। বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত রয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বা তাদের পরিচিত আত্মীয়স্বজনের মধ্যেও এই সমস্যাটা হয়তো হয়েছিল বা হয়েছে, এই হিসাবে অবগত থাকতে পারেন। এর আগে আমরা বিভিন্ন জায়গায় যক্ষ্মা সম্বন্ধে কোথায়, কোথায় যক্ষ্মা হয় সে সম্বন্ধে আলোচনা করেছি। আমরা সাধারণত জানি যে ফুসফুসে যক্ষ্মা হয়। কিন্তু আমাদের অন্যান্য লেকচারে বা প্রোগ্রামে আমরা উল্লেখ করেছি যে যক্ষ্মা আসলে যেকোনো জায়গায় হতে পারে। সেটা মস্তিষ্কে হোক, চোখে হোক, বিভিন্ন জয়েন্টে হোক, হাড্ডিতে হোক, চামড়ায় হোক, কিডনিতে হোক বা গর্ভধানী বা ইউটেরাসে হোক, বিভিন্ন জায়গায় যক্ষ্মা হতে পারে। কিন্তু আপনারা শুনে অবাক হবেন, এই যক্ষ্মা কিন্তু আপনার অপারেশনের জায়গায়ও যক্ষ্মা হতে পারে। তাহলে বুঝিয়ে বলার জন্য আমি একটি গল্প দিয়ে শুরু করছি। আমার রোগীটির নাম ছিল রহিমা। তার বয়স ৩২। সমস্যা হলো যে উনি অনেকদিন যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ডায়াবেটিসটা ভালো নিয়ন্ত্রণ হচ্ছে না। কিন্তু এর মধ্যে হঠাৎ করে উনার পিত্তে পাথর ধরা পড়ল। পিত্তে পাথর ধরার পর সাধারণত ল্যাপারোস্কোপির মাধ্যমে, অর্থাৎ পেট না কেটে সেই পাথর অপসারণ করা হলো এবং দেখা গেল যে খুব সুন্দরভাবে অপারেশনটা শেষ হলো। ৪-৫ দিনের মধ্যে জায়গাটা শুকিয়ে গেল এবং উনি বাসায় চলে আসলেন। কিন্তু কয়েকদিন পরেই, সপ্তাহখানেক পরে দেখা গেল যে তার ওই ক্ষতস্থানগুলিতে হঠাৎ করে রস ঝরছে। কিছু, কিছু ক্ষতস্থানটা ফাঁকা হয়ে গেছে এবং কোনোভাবেই ঘাটা শুকাচ্ছে না। অনেক ধরনের অ্যান্টিবায়োটিক উনি খাওয়া শুরু করলেন। ডাক্তাররা দিলেন ডাক্তারের পরামর্শ মতো। কিন্তু দেখা যায় যে এই কিছু শুকাচ্ছে, আবার নতুন করে পাশে আরেকটু অংশে ফুলে যে ক্ষত তৈরি হচ্ছে এবং ওখান থেকে রস ঝরছে। কোনোভাবেই কিন্তু এটা শুকাচ্ছে না। ডাক্তাররা ১ম এ ভেবেছিলেন যে এটা একটা সাধারণ জীবাণু দিয়ে এই সমস্যাটা হয়েছে। উনারা বিভিন্ন রকম ইনজেকশনের অ্যান্টিবায়োটিক বা খাওয়ার অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার আ চেষ্টা করতেছিলেন। ঘাটা শুকিয়ে যেয়ে আবার যখনই ওষুধ বন্ধ করা হচ্ছে, আবার নতুন করে দেখা দিচ্ছিল সেই সমস্যাটা। পরে ডাক্তার যিনি অপারেশন করেছিলেন, ওই ক্ষতস্থানের থেকে কিছু অংশ কেটে, অর্থাৎ বায়োপসি করে পরীক্ষা করতে পাঠালেন পরীক্ষাগারে। তো দেখা গেল সেখানে যক্ষ্মা রোগ ধরা পড়ল। এরপরে উনি যক্ষ্মার ওষুধ শুরু করলেন। মানে আমার এই প্রিয় রোগীটি রহিমা বেগম, যার নাম বলেছিলাম, এবং এটা আস্তে, আস্তে শুকিয়ে গেল। তাহলে দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পারলেন যে সার্জারিতে সার্জারির ফলে যে ক্ষতস্থান তৈরি হয় সেখানেও কিন্তু যক্ষ্মা রোগ হতে পারে। আপনারা যদি দেখেন যে সার্জারির পর সেই ক্ষত শুকাচ্ছে না, তখন কিন্তু আমাদের একটা ধারণা থাকে যে তার ওই ব্যক্তির যক্ষ্মা রোগ হয়ে থাকতে পারে। তাহলে আমরা জানি যে যক্ষ্মা শুধু ফুসফুসের রোগ না, এটা যেকোনো জায়গায় হতে পারে। ইভেন আপনি অপারেশন করার পর সেই ক্ষতস্থানেও যক্ষ্মা হতে পারে, যদি আপনি দেখেন এটা দীর্ঘদিন যাবৎ শুকাচ্ছে না। তাহলে কোন, কোন ধরনের অপারেশনে আপনি এই ধরনের যক্ষ্মা রোগ দেখতে পারেন? একটা তো বললাম যে পিত্তথলি অপসারণের পর, অর্থাৎ কলিসিস্টিন পর আপনি দেখতে পারেন যে এরকম যক্ষ্মা রোগ ওই ক্ষতস্থানে হতে পারে। আবার কারো হিস্টেরেক্টমি, অর্থাৎ ইউটেরাস ফেলে দেওয়া হয়েছে, সেখানে যক্ষ্মা রোগ হতে পারে। আবার অনেক সময় দেখবেন যে তার কারো সিজারিয়ান সেকশন করা হয়েছে, তার জন্য যে পেট কাটা হয়েছিল সেই স্থানে যক্ষ্মা রোগ হতে পারে। অ্যা এমনি যে অপারেশনই করা হোক না কেন, অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্ষতস্থানে যক্ষ্মা রোগ হতে পারে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এইসব ঘা সাধারণ অ্যান্টিবায়োটিকে শুকানো যায় না। পরীক্ষা করে দেখতে হয় যে যক্ষ্মা রোগ আছে কিনা, এরপরে আমরা যক্ষ্মার ওষুধ দিয়ে এটা চিকিৎসা করি। তো কি ভাবে আপনি এই লক্ষণগুলা বুঝবেন? আপনি ধরেন অপারেশন করে আসলেন। অপারেশনের পর ডাক্তার যথারীতি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করছে। কিন্তু দেখা গেল যে এই ক্ষতস্থানটা শুকাচ্ছে না। তাহলে আমরা চিন্তা করতে পারি যে হয়তো ক্ষতস্থানটিতে যক্ষ্মার জীবাণু থাকতে পারে। আবার এরকমও হয় যে আমরা সাধারণ অ্যান্টিবায়োটিক দিলাম, ৭-৮ দিনের মধ্যে শুকিয়ে গেল। কিন্তু পুনরায় শুকানো জায়গায় নতুন করে ক্ষত তৈরি হলো এবং সেখান থেকে রস ঝরতে থাকলো এবং ক্ষতস্থানটা ফাঁকা হয়ে গেল। তখনও আমরা চিন্তা করতে পারি যে উনার যক্ষ্মা রোগ হয়েছে কিনা। আপনারা হয়তো বলতে পারেন যে এই ধরনের ক্ষেত্রে তো আসলে রোগীর যেরকম জ্বর হওয়া, খাবারে অরুচি হওয়া,
ওজন কমে যাওয়া এসব লক্ষণ থাকা উচিত। আসলে এই যেসব ক্ষতস্থানে যে যক্ষ্মা রোগ হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলা অনেক ক্ষেত্রে থাকে না। অর্থাৎ আমরা যে বলি যে অল্প, অল্প জ্বর থাকা, তারপর ওজন কমে যাওয়া এইসব লক্ষণ কিন্তু নাও থাকতে পারে। এখানে প্রধান লক্ষণটাই এরকম থাকে যে ক্ষতস্থানটা ঠিকমতো শুকায় না। আবার ক্ষতস্থান শুকালেও যেটা হয় যে হঠাৎ করে দেখা যায় ক্ষতস্থানের কাছে একটা নোডুল বা গোটার মতো তৈরি হয়। পরে গোটাটা আস্তে, আস্তে বড় হয়ে একটা ফোঁড়ার মতো হয় এবং হঠাৎ করে দেখা যায় যে ওইটা ফেটে যেয়ে রস পড়তে থাকে এবং মানে পেটের চামড়ার তলে একটা সাইনাসের মতো মানে একটা সাইনাস তৈরি হয়। পেটের চামড়ার নিচে রস জমতে থাকে এবং একটা মুখ দিয়ে ক্রমাগত রস বের হতে থাকে। এই ধরনের লক্ষণগুলি হয়। তো কাদের এই ধরনের লক্ষণ হওয়ার সম্ভাবনা বেশি? আমরা বলবো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। রোগ প্রতিরোধ ক্ষমতা কম কাদের? যাদের একটু বেশি বয়স হয়ে গেছে, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, যারা কোনো কারণে লম্বা সময় ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কারো শরীরে একসময় মানে সুপ্ত টিবি যদি যক্ষ্মা রোগ যদি ধরা পড়ে মানে থাকে সেসব ক্ষেত্রে কিন্তু এই ক্ষতস্থানে যক্ষ্মা রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া আপনি যে হাসপাতালে বা ক্লিনিকে আপনি অপারেশন করাবেন, সেইখানকার ইন্সট্রুমেন্টগুলি যদি ভালোভাবে ডিসইনফেক্টেড অর্থাৎ জীবাণুশূন্য যদি না করা হয়, তাহলে ওইসব ইন্সট্রুমেন্টের মাধ্যমেও কিন্তু এই ক্ষতস্থানে যক্ষ্মা রোগ ছড়াতে পারে। অথবা আপনি যে চিকিৎসা কেন্দ্রে অপারেশন করাবেন, সেখানকার অপারেশন থিয়েটারের পরিবেশ যদি ভালো না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার যক্ষ্মা রোগ হতে পারে। এছাড়া রোগী যদি মানে ম্যালনিউট্রিশন অর্থাৎ অপুষ্টিতে ভুগে, অনেক সময় সেক্ষেত্রেও পেটে এই ধরনের যক্ষ্মা রোগ হয়ে থাকে। তো এই যক্ষ্মা রোগটা আমরা কিভাবে নির্ণয় করব? যখনই দেখা যায় যে এভাবে ঘা শুকাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ওই যে ক্ষত আছে, ক্ষতর মার্জিনটা কেটে অর্থাৎ ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডাক্তারের সাহায্য নিয়ে ক্ষতের ওখান থেকে যদি আমরা বায়োপসি নিই এবং এটা যদি পরীক্ষাগারে পাঠাই, তাহলে কিন্তু যক্ষ্মা ধরা পড়তে পারে। আবার অনেক ক্ষেত্রে এই ক্ষতস্থান থেকে যদি রস বের হতে থাকে, এই রসটা সংগ্রহ করে যদি আমরা জিনএক্সপার্ট করি অথবা আমরা যদি কালচার করি অথবা আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে কিন্তু আমরা সেখানে টিবি জীবাণু পেতে পারি। এইভাবে কিন্তু এখানে যে টিবি হয়েছে এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি। এই ক্ষতটা আমরা চামড়ার নিচে কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটা দেখার জন্য আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় যে সেখানে কোনো সাইনাস ফর্মেশন হয়েছে কিনা বা চামড়ার নিচে কোনো পাস জমে আছে কিনা এগুলো আমরা নির্ধারণ করতে পারি। এছাড়া আমরা যদি একটু সিটি স্ক্যান করে নিই, তাহলে অনেক সময় এই উপরে যে ক্ষতগুলি আছে এটা আমাদের পেটের ভিতরেও ছড়িয়ে পড়েছে কিনা সেই ব্যাপারেও কিন্তু আমরা সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন বা এই উন্ডের জায়গাটা যদি আমরা ক্ষতর জায়গাটা যদি আমরা সিটি স্ক্যান করি, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারি। যক্ষ্মা ধরা পড়ার পর আমরা সাধারণত অ্যান্টিটিবি ড্রাগ অর্থাৎ যক্ষ্মার যে ওষুধ আছে সেটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত 6 মাস বা এর অধিককাল পর্যন্ত খেতে হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই 6 মাসের মধ্যে এই উনটা শুকিয়ে যায় না, এই ক্ষতটা শুকিয়ে যায় না। এক্ষেত্রে সময় বেশ বেশি লাগে। ইভেন কারো, কারো ১ বছর বা এরও বেশি লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা খেয়াল করি যে তার যে রস ঝরার বিষয়টা এটা কমে আসছে কিনা, তার যে ক্ষত আছে সেই ক্ষতটা শুকাচ্ছে কিনা এবং আমরা চামড়ার উপরে আল্ট্রাসাউন্ড করে দেখি যে এই চামড়ার নিচে কোনো রস-টস জমে আছে কিনা। এগুলা ফলো আপ করে আমরা ধীরে, ধীরে ওষুধ কমিয়ে আনি অথবা ওষুধের মাত্রা বাড়িয়ে দিই বা অধিক সময় পর্যন্ত আমরা ওষুধ দিয়ে থাকি। তো এইভাবে আস্তে, আস্তে দেখা যায় যে ক্ষতস্থানের যে টিবি এটা ভালো হয়ে আসে। তো এই ক্ষেত্রে রোগীরা অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে কি জন্য এই রোগ ভালো হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে ধৈর্য সহকারে টিবির ওষুধ খেয়ে আস্তে, আস্তে এই ক্ষতটা আমাদের ভালো করে নিয়ে আসতে হবে। একই সাথে কারো যদি ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। কারো যদি অপুষ্টি থাকে সেই অপুষ্টির
বিষয়টা তাকে ভালো খাদ্যের মাধ্যমে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। এই সব ক্ষেত্রে টিবি হয়ে যাচ্ছে মানে ক্ষততে টিবি হয়ে যাচ্ছে এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি সেটা আমাদের জন্য আরো ভালো বিষয় হয়। সেটা কিভাবে? সেটা হলো যে আপনি যখন কোনো একটা অপারেশনে যাবে যদি সেটা রুটিন অপারেশন হয় সেক্ষেত্রে আপনি আপনার অপুষ্টিজনিত কারণে যদি ভুগতে থাকেন সেটা দূর করতে হবে। কারো যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক ক্ষেত্রে কারো যদি লেটেন্ট টিবি ধরা পড়ে অর্থাৎ এমটি টেস্ট বা কোয়ান্টিফারেন্ট টিবি গোল্ড টেস্টের মাধ্যমে যদি কোনো লেটেন্ট টিবি ধরা পড়ে সেই লেটেন্ট টিবি চিকিৎসা নিয়ে তারপরে অপারেশনে গেলে অনেক ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া আমি যে স্বাস্থ্যকেন্দ্রে আমার চিকিৎসা নিব বা অপারেশন করাবো সেখানকার যন্ত্রপাতি যেন খুব ভালোভাবে জীবাণুশূন্য করা হয় সেই ব্যাপারে আমি খোঁজখবর নিব এবং সেখানকার পরিবেশটা স্বাস্থ্যকর কিনা সেই বিষয়ে কিন্তু আমরা খোঁজখবর নিব যেটা আপনার অপারেশন পরবর্তী ক্ষত স্থানে যক্ষা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমিয়ে দিবে। আজকে এখানেই শেষ করছি। আশা করি আমার এই তথ্যগুলি আপনাদের পরবর্তীতে যেকোনো অপারেশনের প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে ভরসা যোগাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।